বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার সাথে আজকে যে সকল প্রিয় শিক্ষার্থী সংযুক্ত হয়েছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো তোমাদের জানা আছে সকলের যে আমরা যে কোর্স নিয়ে আলোচনা করতেছি এটি হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এবং এর কোর্স কোড হচ্ছে 232709। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আমাদের এই লেকচারটি কন্ডাক্ট করবো সেটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিউক্লিয়ার ফিজিক্স এর জন্য। আমরা কিছুটা গভীরভাবে মনোযোগ সহকারে শুনে বোঝার চেষ্টা করব ফিশন এবং ফিউশন। তো আজকের প্রথম ক্লাসে আমরা ফিশন নিয়ে আলোচনা করব। ফিউশন নিয়ে আজকে আমাদের আলোচনা ফিউশন পর্যায়ে যাবে না। আমরা এই অধ্যায়ের উপরে মোট দুটি ক্লাস নেব। আজকে হচ্ছে ক্লাস চ্যাপ্টার 7 নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন। আমরা প্রথমেই কন্টেন্টস জেনে নেই। কারো একজনের মাইক্রোফোন খোলা আছে, তুমি একটু মাইক্রোফোন বন্ধ করো। কন্টেন্টস হচ্ছে ফিশন প্রসেস, এনার্জি রিলিজ ইন ফিশন, চেইন রিঅ্যাকশন, নিউক্লিয়ার ফিউশন, থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন ইন স্টার্স। আমরা এখান থেকে আমাদের মূল কথাটা শুরু করতে যাচ্ছি। নিউক্লিয়ার ফিশন, প্রথমে আমরা জানবো ফিশন কি, তারপরে আমরা জানবো ফিউশন কি। 1939 সালে হান ও স্ট্রম্যান আবিষ্কার করেন যে স্লতগতির নিউট্রন অর্থাৎ তাপীয় নিউট্রন দ্বারা ইউরেনিয়াম 235 কে আঘাত করলে মাঝারি ভরের দুটি পদার্থের সৃষ্টি হয়। ইউরেনিয়ামের এই ধরনের বিভাজনকে ইউরেনিয়াম ফিশন বা বিভাজন বলে। অর্থাৎ যে বিক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি অংশে বিভক্ত হয় এবং প্রচন্ড শক্তি উৎপন্ন হয় তাকে নিউক্লিয়ার ফিশন বলে। এটি সর্বপ্রথম লক্ষ্য করেন 1939 সালে ওহান এন্ড স্ট্রামান। তারা প্রথম এটি লক্ষ্য করেন। যে কোনো পরমাণুতে, অর্থাৎ যে কথাটা আমি এখানে বললাম সেটা হচ্ছে যে একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি অংশে বিভক্ত হয় এবং প্রচন্ড শক্তি উৎপাদন হয়। কার একজনের মাইক্রোফোন খোলা আছে দেখো একটু, একজনের মাইক্রোফোন খোলা আছে, কথা মনোযোগ সহকারে বলতে পারতেছি না আমি। যে কোনো পরমাণুতে ফিশন ঘটানো সম্ভব। প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে ইউরেনিয়ামের ফিশনই সবচেয়ে বেশি হয়। ভালো করে খেয়াল করো, প্রকৃতিতে 3টি ইউরেনিয়াম আইসোটোপ আছে ইন নেচার। ইউরেনিয়াম 233 পরিমাণ হচ্ছে 0.006%। ইউরেনিয়াম 235 এটার পরিমাণ হচ্ছে 0.72%। ইউরেনিয়াম 238 এটার পরিমাণ হচ্ছে 99.274%। অর্থাৎ 33 যে আইসোটোপ এটার পরিমাণ অনেক কম, 35 যে আইসোটোপ এটার পরিমাণও অনেক কম, আর 38 যে আইসোটোপ এটার পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি, এটি হচ্ছে 99.274%। এখন ইউরেনিয়ামের ফিশন ঘটাতে একটু বলো যে কার মাইক্রোফোনটা অন আছে, একটু বলো মেসেঞ্জারে বা বলো। ইউরেনিয়ামের ফিশন ঘটাতে কি কি লাগে? ইউরেনিয়াম 235 এর জন্য প্রয়োজন স্লতগতির নিউট্রন মানে স্লো নিউট্রন 235 যে আইসোটোপ, আর 238 এর জন্য দরকার হলো দ্রুত গতির নিউট্রন, অর্থাৎ এটার এনার্জি হচ্ছে 1.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আইসোটোপের মধ্যে যে তিনটি আছে তার মধ্যে 235 এর জন্য দরকার হচ্ছে স্লো নিউট্রন, আর 238 এর জন্য দরকার হচ্ছে ফাস্ট নিউট্রন। দেখো না একটু প্লিজ, না দিয়ে দেখতে পাচ্ছ কিনা দেখো তো। আমি কথা বলে তো ওইদিকে খেয়াল করতে পারবো না যে কে কার এটা খোলা আছে, খুঁজে বার করা তো মুশকিল হয়ে যাবে। একটু দেখো কে আছে, খোলা রাখছে কে। তাহলে এখানে এটা চলেই যাচ্ছে, সে কিন্তু বুঝতেছে না যে তার মাইক্রোফোনটা অন। এটা একটু দেখো প্লিজ, পাওয়া যায় কিনা।
তাহলে ইউরেনিয়ামের ফিশন ঘটাতে দেখো একই কথা আবার বারবার আসতেছে যে 35 এর জন্য দরকার হচ্ছে স্লো নিউট্রন আর 38 এর জন্য দরকার হচ্ছে ফাস্ট নিউট্রন। দুই ধরনের আইসোটোপের ক্ষেত্রে দুই ধরনের নিউট্রন দরকার হয়। কৃত্রিমভাবে উৎপাদিত যে দেখো এখানে পলোনিয়াম 92 নিউক্লিয়াসের জন্য, এটা প্লুটোনিয়াম 92 239 নিউক্লিয়াসকে স্লথ গতির নিউট্রনের সাহায্যে ফিশন ঘটানো সম্ভব। মোবাইল টানতে মোবাইলটা দিতে বলো। আর দেখো থোরিয়াম 90 এর জন্য দরকার হচ্ছে দ্রুতগতির নিউট্রন, আর ইউরেনিয়াম 235 এর জন্য ইউরেনিয়াম 235 এর ফিশন বিক্রিয়া দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এই যে এখানে আমি এখানে দেখাচ্ছি, একজন খুব ডিস্টার্ব করতেছে, সে বুঝতে পারতেছে না যে এত ডিস্টার্ব হচ্ছে। ইউরেনিয়াম 235 আঘাত করা হয়েছে একটি নিউট্রন দ্বারা। ইউরেনিয়াম 235 নিউট্রন দ্বারা আঘাত করা হয়েছে। নিউট্রন দ্বারা আঘাত করলে দেখো এখানে কম্পাউন্ড নিউক্লিয়ার যেটা হবে 235 প্লাস 1 236 92 তো 92 থাকলোই। এটা হচ্ছে উত্তেজিত অবস্থা। এখন এই উত্তেজিত অবস্থা থেকে ভেঙে সে কোথায় কোথায় যাচ্ছে দেখো এখানে হচ্ছে বেরিয়াম 56 141, ক্রিপ্টন 36 92 প্লাস হচ্ছে 3 নিউট্রন প্লাস শক্তি। আর আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে নিউট্রন দ্বারা ইউরেনিয়াম 235 কে আঘাত করা হলো। ইউরেনিয়াম 236 star 92 is equal to xenon 54 140 strontium 38 94। এই ক্ষেত্রে বের হচ্ছে দুইটা নিউট্রন এবং কিছু শক্তি। অর্থাৎ ইউরেনিয়াম 235 এই সিরিজ এর মাধ্যমেও ভাঙে, আবার এইভাবেও ভাঙে। এখানে দুই ধরনের বিক্রিয়ায় ইউরেনিয়াম 235 থেকে যে বিকিরণ হয় বা ভেঙে যায়, রিঅ্যাকশন হয়, সেটার দুইটা স্টেজ আছে। একটা হচ্ছে দাঁড়াও দেখি কে আসছে আগে, আমি একটু দেখে নিই প্লিজ। একটু অন অফ করতে বলো, তোমরা একটু বলো। দেখো সাউন্ড হচ্ছে। ডিভাইস নাম তো দেখা যাচ্ছে না, ডিভাইস নেম কি স্যার? আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই কাজ তাহলে এখানে দুইটা স্টেজ আছে। যে প্রোডাক্ট গুলি আমরা এখানে পেয়েছি, এই যে আমরা পেয়েছি এখানে বেরিয়াম পেয়েছি, ক্রিপ্টন পেয়েছি, জেনন পেয়েছি, স্ট্রনশিয়াম পেয়েছি। এখন এরা কি স্টেবল নাকি এরা পরবর্তী সময়ে এদের কি অবস্থা হয়? আমি আরেকটু আগাই। দেখো এই ইউরেনিয়াম ফিশনে উৎপন্ন নিউক্লিয়াস দুটিতে নিউট্রনের সংখ্যা স্থায়িত্বের তুলনায় যতগুলো প্রয়োজন তার চেয়ে অনেক বেশি হওয়াতে এরা ক্রমান্বয়ে বিটা ক্ষয় ও গামা ক্ষয় করতে করতে স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হয়। নিচে তা বর্ণনা করা হলো। এই যেমন দেখো প্রথম যেই ইয়েটা ছিল, বিক্রিয়ার প্রথম যে বিক্রিয়াটা ছিল, সেই বিক্রিয়া যে বেরিয়াম ছিল, এই বেরিয়াম 56 141, এটির অর্ধায়ু হচ্ছে 18 মিনিট। এবং এখান থেকে যে পরের যে নিউক্লিয়াস আসতেছে, এখানে নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ বেটা পার্টিকেল বের হচ্ছে। এখানে কিন্তু বলা আছে নিউক্লিয়াস দুটিতে নিউট্রনের সংখ্যা স্থায়িত্বের জন্য যতগুলি দরকার তার সে নিউট্রনের সংখ্যা বেশি হওয়াতে, তো নিউট্রনের সংখ্যা যদি বেশি হয় তাহলে তারা বিটা ক্ষয় করবে, আর বিটা ক্ষয় করতে যে মাঝখানে গামা ক্ষয় হতে পারে, তাহলে বিটা ক্ষয়ের যেই সিরিজটা সেটা আমরা এখানে দেখাচ্ছি। এই যে বেরিয়াম 56 নিউট্রন প্রোটনে পরিণত হয়ে গেল 57, এবং 57 এর যে মৌল সেটা হচ্ছে ল্যান্থেনিয়াম 141, এটার অর্ধায়ু হচ্ছে 3.7 আওয়ার। এখানে আবার নিউট্রন প্রোটনে পরিণত হয়ে গেল, তাহলে 57 হয়ে গেল 58। সিরিয়াম 141, কারণ আমরা জানি বইটা নির্গমনের ক্ষেত্রে মাস নাম্বার আনচেঞ্জ থাকে, এটার অর্ধায়ু হচ্ছে 36 পেজ। এখন এই 59 আরো একটা নিউট্রন প্রোটনে রূপান্তরিত করে 59, এটা হলো
প্রাসিডিনিয়াম 141 এবং এটি হচ্ছে আমাদের স্থায়ী নিউক্লিয়াস। আর এদিক থেকে 36 ক্রিপ্টন, এটা আসতেছে হলো নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়ে যাচ্ছে 37 রুবিডিয়াম, এটার হাফ লাইফ হচ্ছে 80 সেকেন্ড। 36 নিউট্রন আবার প্রোটনে রূপান্তরিত হয়ে এটা হয়ে যাচ্ছে 38 স্ট্রনশিয়াম, এটার হাফ লাইফ হচ্ছে 2.7 আওয়ার। আর তারপরে এখানে হয়ে যাচ্ছে হলো 39 ইট্রিয়াম, এটার হাফ লাইফ হচ্ছে 3.5 আওয়ার। and then 40 জিরকোনিয়াম, জিরকোনিয়াম এটা হচ্ছে স্থায়ী। তার মানে যেটা আমার ছিল বেরিয়াম, সেটা বিটা ইমিট করতে করতে শেষ পর্যন্ত যায় এই পিআরে যায় থামছে, আর যেটা ছিল ক্রিপ্টন সেটা এই জিরকোনিয়ামে যায় থামছে। তাহলে যেই বিক্রিয়া দুইটা আমরা দেখিয়েছিলাম সেই বিক্রিয়া দুইটাকে এইভাবে না লিখে আমরা এইভাবেও দেখাইতে পারি, সম্পূর্ণ বিক্রিয়াটিকে নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়। 09 নিউট্রন 1, 92 ইউরেনিয়াম 235, 92 ইউরেনিয়াম 236 স্টার কম্পাউন্ড নিউক্লিয়াস। আর যেটা বেরিয়াম ছিল সেটা শেষ পর্যন্ত হয়ে গেছে এই যে আমাদের হয়ে গেছে প্রেসিডিনিয়াম 40, আর যেটা ছিল ক্রিপ্টন সেটা শেষ পর্যন্ত হয়ে গেছে জিরকোনিয়াম 40। আর নিউট্রন তিনটা তো আছে, প্লাস কিছু এনার্জি আমরা এখান থেকে পেয়েছি। ফিশন বিক্রিয়া ঘটিয়ে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়। পারমাণবিক বোমায় এই ধরনের এই টেকনোলজি ব্যবহার করা হয় এবং এই বোমায় জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 92 235 মাস নাম্বার এই আইসোটোপ ব্যবহার করা হয়, এবং ব্যবহার করা হয় হচ্ছে প্লুটোনিয়াম 94 এবং এটার মাস নাম্বার হচ্ছে 239। এই যে ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম হচ্ছে পারমাণবিক বোমার জ্বালানি। এখন আমরা হিসাব করব প্রতি ফিশনে কি পরিমাণের শক্তি বের হয়। একটা ফিশন বিক্রিয়া যদি হয়, অর্থাৎ একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস ভেঙে এই যে আমরা দেখলাম যে এটা হয় বা আরো কি কি হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। এখন আমরা দেখব যে একটি ফিশনে কি পরিমাণ এনার্জি বের হয়, কি পরিমাণ এনার্জি রিলিজ হয়, এটা আমরা এখানে একটু দেখি। তার আগে আমাদের এই বিক্রিয়াটা দেখে নিতে হবে। ওই ফিশন বিক্রিয়া আমরা এখানে দেখাই নিচ্ছি, এর আগে আমরা বলেছি এই যে এখানে এই প্রথম যে রিঅ্যাকশনটা ছিল সেটা আমরা এখানে দেখাচ্ছি। ফাইনালি স্টেবল ফরম্যাটে যাওয়ার পরে যেটা আসছে সেটা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি না। তাহলে ফরম্যাট হচ্ছে 0 নিউট্রন 1, এই যে ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 236 এটা কম্পাউন্ড নিউক্লিয়াস। তার মানে এইটা হচ্ছে আমার আদি অবস্থা, আর এটা হচ্ছে বিক্রিয়ার পরের অবস্থা। তাহলে ফিশন প্রক্রিয়ার পূর্বে মোট ভর, এই যে এটার ভর, এই যে মাস অফ ইউরেনিয়াম 235 প্লাস মাস অফ নিউট্রন, ইউরেনিয়াম 235 ভর হচ্ছে 235.04278 AMU, আর নিউট্রনের মাস হচ্ছে 1.00866 AMU। আর বিক্রিয়ার শেষে যারা উৎপাদ হয়েছে তাদের মোট ভর, এইখানে বেরিয়াম আছে, ক্রিপ্টন আছে, নিউট্রন আছে তিনটি, এদের ভর মাস অফ বেরিয়াম, মাস অফ ক্রিপ্টন প্লাস মাস অফ নিউট্রন। বেরিয়ামের মাস হচ্ছে 140.9129 প্লাস ক্রিপ্টনের মাস হচ্ছে 91.89719 প্লাস নিউট্রনের ভর হচ্ছে 1.00866, যেহেতু তিনটা সেজন্য এখানে 3 দিয়ে গুণ করে লাস্টলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 235.83606। তাহলে ভরের পার্থক্য, বিক্রিয়ার পূর্বের ভর বিক্রিয়ার পরের ভরের চেয়ে বেশি, 236.05144 মাইনাস 235.83607 AMU। এটাকে রেজলভ করলে আমরা পাই হচ্ছে 0.21537 AMU, এবং এর সমতুল্য শক্তি আমরা জানি 1 AMU is equal to 931.48 MeV। আর এখানে যে মাস আমরা ডিফারেন্স যেটা পেয়েছি 0.21537, এটাকে এটা দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, এখানে মাল্টিপ্লাই চিহ্নটা আসে নাই, 200.6 MeV। অর্থাৎ প্রতি ফিশনে একটা নিউক্লিয়াস যদি ভাঙে ইউরেনিয়ামের, তাহলে কোয়ান্টিটি অফ এনার্জি রিলিজড 200.6 MeV, এই পরিমাণ শক্তি বের হয়। তাহলে এখন আমরা দেখি এই যে শক্তি বের হয় এর মধ্যে কার ভাগে কত পড়ে সেটার একটা তুলনামূলক হিসাব আমাদের এখানে আছে। একটা হচ্ছে দেখো ফিশন শক্তির বন্টন, আমরা এখানে উৎস কারা কারা নিচ্ছে এই এনার্জি আর কি কি পরিমাণে নিচ্ছে সেটা এখানে দেখা দিচ্ছে, একটু দেখো। ফিশন খণ্ডগুলির গতিশক্তি 167 MeV, তাৎক্ষণিক উৎপাদিত নিউট্রন সমূহের গতিশক্তি, তিনটা নিউট্রন বের হয়েছিল তাদের হচ্ছে 5 MeV। তাৎক্ষণিক নির্গত গামা রশ্মির শক্তি, আমরা বলেছি যে
বেরিয়াম এবং ক্রিপ্টন যারা বের হয় তারা আবার বিটা এবং গামা শক্তি নির্গত করার মাধ্যমে স্টেবল অবস্থায় ফিরে আসে। তাহলে গামা যে রশ্মি বের হয় তার শক্তি নিয়ে যায় হচ্ছে 6 MeV। ফিশন খন্ডের বিটা ক্ষয় থেকে বিটা কণার শক্তি বিটা পার্টিকেল যে বের হয় তাদের জন্য থাকে হলো 8 MeV। ফিশন খন্ডের বিটা ক্ষয় থেকে নির্গত এন্ট্রি নিউট্রন, আমরা জানি বিটা পার্টিকেলের সময় নিউট্রন বের হয়, এন্ট্রি নিউট্রন বের হয়, তারা নিচ্ছে হলো 12 মেগা ইলেকট্রন ভোল্ট। ফিশন খন্ড থেকে নির্গত গামা রশ্মির শক্তি হচ্ছে 6 MeV। তাহলে আমাদের এই যে এখানে টোটাল আসতেছে হলো 204 MeV, যদিও আমরা আগে হিসাব করেছিলাম 200.6 MeV। তো এটা আমাদের যে হিসাব এটা একটা খসড়া হিসাব, আবার কোথাও কোথাও অন্যভাবে আরেকটা যে রিঅ্যাকশন আছে সেটা দিয়ে হিসাব করলে আমরা 204 মেগা ইলেকট্রন ভোল্টও পাই। তাহলে যে পরিমাণ এনার্জি বের হলো তারা কতটুকু পাবে তার একটা হিসাব এখানে দেখানো হলো। আমাদের আরো ইন্টারেস্টিং টপিক সামনে আছে, দেখো একটু। ফিশন ঘটার শর্ত সমূহ। ফিশন বিক্রিয়া ঘটার যে শর্ত সেটা আমাদের প্রথম দিকে একটু ডিস্টার্ব হলো, এখন কিন্তু আমরা মোটামুটি সাইলেন্ট অবস্থায় আসছি, এখন আমরা একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনতে পারবো। ফিশন প্রক্রিয়া ঘটানোর জন্য পরমাণুকে অত্যন্ত ভারী হতে হয়। প্রাকৃতিক উপাদানের মধ্যে ইউরেনিয়ামের ফিশনই সবচেয়ে উল্লেখযোগ্য। অন্যান্য পরমাণু হচ্ছে প্লুটোনিয়াম এবং থোরিয়াম। 2 নম্বর, প্রক্ষিপ্ত কণার আঘাতের ফলে প্রয়োজনীয় উদ্দীপিত শক্তি সহকারে এমন একটি যৌগিক নিউক্লিয়াস গঠন যেটি অনায়াসে দ্বিখণ্ডিত হতে পারে। ফিশন প্রক্রিয়া ঘটানোর জন্য তাপীয় নিউট্রন বেশ কার্যকরী। তথাপি প্রোটন, ডিউটেরন, আলফা কণা এমনকি গামা রশ্মি দ্বারা আঘাত করে ভারী নিউক্লিয়াসকে ফিশন ঘটানো যেতে পারে। ফিশনের কথা কিন্তু আমরা আগে বলে দিয়েছি যে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে দুইটা হবে কমপক্ষে, প্রায় সমান ভরের, এবং এখান থেকে এনার্জি বের হবে। তাহলে দুই টুকরায় ভাগ করার জন্য কি কি পদ্ধতি, এই কথাগুলি আমরা এখানে বলছি। ফিশন ঘটার পদ্ধতি সমূহ এখানে হলো পদ্ধতি। ফিশন একটি নিউক্লিয়ার বিক্রিয়া, এটি সংগঠনের 4টি পদ্ধতি আছে। কি কি পদ্ধতি অনুসারে ফিশন করতে পারে দেখো। নিউক্লিয়াসের দ্বিবিভাজন, এই বিভাজনে একটি ভারী নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম ও নিউট্রনের সংঘাতে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস পাওয়া যায়। নাম্বার 2, স্বতঃস্ফূর্ত বিভাজন বা ফিশন। 1941 সালে ফ্ল্যাব এবং একে পেট্রাজাক আবিষ্কার করেন যে স্বতঃস্ফূর্তভাবে ইউরেনিয়াম নিউক্লিয়াসে ফিশন সংঘটিত হয়। এখানে নিউট্রন এসে আঘাত করার দরকার হয় না, এমনি এমনি নিজে নিজেই ফিশন ইউরেনিয়াম ভেঙে দুই টুকরায় ভাগ হয়ে যাচ্ছে। ইউরেনিয়াম 238 এর স্বতঃস্ফূর্ত বিভাজনের অর্ধায়ু প্রায় 10⁻16 ইয়ার। সামনে যাই দেখি কি আছে। ফটো ফিশন, শক্তিশালী ফোটন বা গামা রশ্মির সাহায্যেও ইউরেনিয়াম ও থোরিয়ামের ফিশন প্রক্রিয়া সংগঠিত করা সম্ভব। নিউট্রনের পরিবর্তে ফোটনের সাহায্যে এই ধরনের ফিশনকে ফটো ফিশন বলা হয়। আমরা আগের রিঅ্যাকশনে কিন্তু দেখছি যে ইউরেনিয়াম 235 কে আঘাত করা হয়েছে যে কণাটা দ্বারা, সেটি হচ্ছে নিউট্রন, কিন্তু এখন বলছে যে নিউট্রন ছাড়া স্বতঃস্ফূর্তভাবে হয়। আবার এখানে বলা হলো নিউট্রন ছাড়া ফোটন দ্বারাও এটা সম্ভব হয়। নিউক্লিয়াসের ত্রিবিভাজন, এতক্ষণ ধরে আমরা বলছি যে একটি নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়, কিন্তু এখানে বলছে ত্রিবিভাজন। বিরল হলেও নিউক্লিয়াসের ত্রিবিভাজন সম্ভব। পরীক্ষায় দেখা গেছে স্লো নিউট্রনের সংঘর্ষে ইউরেনিয়ামের নিউক্লিয়াসের 10 লক্ষ দ্বিবিভাজন, মানে সবগুলাই দ্বিবিভাজন হয়। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে 10 লক্ষ যদি দ্বিবিভাজন হয় তার মধ্যে অন্তত 5টি হয় ত্রিবিভাজন। তার মানে ইউরেনিয়াম নিউক্লিয়াস ভেঙে 3 টুকরায় বিভক্ত হতে পারে, কিন্তু সেটার সংখ্যা পরিমাণে খুবই কম। যেমন 10 লক্ষ যদি হয় দ্বিবিভাজন, তাহলে মাত্র 5টি হয় হলো ত্রিবিভাজন। নেক্সট আমরা একটু চেক করি আর কি, মাঝে মাঝে দুইটা স্লাইড চলে যেতে পারে, এই জন্য আমি আবার পিছনের স্লাইডে ফিরে আসি। 1939 সালের মধ্যভাগে আবিষ্কৃত হয় যে ফিশন প্রক্রিয়া ঘটানোর জন্য তাপীয় নিউট্রন ও দ্রুত গতির নিউট্রন আবশ্যক হয়। একটু আগে আমরা সেটা বলেছি যে 35 এর ক্ষেত্রে তাপীয় নিউট্রন আর 38 এর ক্ষেত্রে দ্রুত গতির নিউট্রন। এই প্রক্রিয়ার জন্য তাপীয় নিউট্রন বেশি কার্যকরী। থার্মাল নিউট্রন ফিশন প্রক্রিয়ার সংগঠনের জন্য সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয়, খুব মন দিয়ে শোনো, ফিশন প্রক্রিয়া সংগঠনের জন্য সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয় তাকে অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়, এবং এই অ্যাক্টিভেশন এনার্জি
দেখো এখানে দেওয়া আছে 33, 35, 38, থোরিয়াম, তারপরে হচ্ছে প্লুটোনিয়াম ইত্যাদির দ্বারা নিউট্রন শোষিত হবার ফলে সৃষ্ট যৌগিক নিউক্লিয়াসের উত্তেজনা শক্তির সাথে তুলনা করলে বোঝা যায় ফিশন প্রক্রিয়া সংঘটিত হবে কিনা। এখানে দুই ধরনের শক্তির কথা বললাম, একটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি আর একটা হচ্ছে উত্তেজনা শক্তি বা এক্সাইটেড এনার্জি। মন দিয়ে শোনো, নিউট্রন যখন নিউক্লিয়াসকে আঘাত করে, ওই যে ইউরেনিয়াম 235 ছিল যেটা 236 হয়ে গেছে, এটাই হচ্ছে যৌগিক নিউক্লিয়াস। এখন এই যৌগিক নিউক্লিয়াসের একটা শক্তি আছে উত্তেজিত অবস্থায়, এটাকে বলা হয় এক্সাইটেড স্টেটে আছে। এর যে শক্তি, উত্তেজিত অবস্থায় যে শক্তি আছে এটাকে বলা হয় উত্তেজনা শক্তি। আর নিউক্লিয়ার এই ফিশন বিক্রিয়ার সংগঠনের জন্য নিউট্রন এসে যে তাকে আঘাত করতেছে, সর্বনিম্ন যে শক্তির নিউট্রন এসে আঘাত করলে ফিশন বিক্রিয়া সংগঠিত হবে তাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। মানে ফিশন বিক্রিয়া অ্যাক্টিভ হলো, তার মানে মিনিমাম এনার্জি যতটুকু নিয়ে এসে ইনসিডেন্ট পার্টিকেল নিউক্লিয়াসের উপরে আপতিত হলে ফিশন বিক্রিয়া হবে, সেই পরিমাণ শক্তিকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। আর আপতিত হওয়ার পরে যৌগিক নিউক্লিয়াসটি যেই শক্তি স্তরে যায়, সেই শক্তি স্তরে তার যে শক্তি থাকে সেটাকে বলা হয় উত্তেজনা শক্তি বা এক্সাইটেড এনার্জি। এখন তাদের মধ্যে একটা কম্পেয়ার আছে, দেখো আমাদের পরবর্তী স্লাইডে এখানে দেখাচ্ছি আমি। এই যে কিছু ভারী নিউক্লিয়াস উত্তেজনা শক্তি এবং অ্যাক্টিভেশন এনার্জির পরিমাপ দেওয়া হয়েছে, একটু মন দিয়ে। ইউরেনিয়াম 233 নিউক্লিয়াসটা হচ্ছে 234, যেহেতু একটা নিউট্রন এসে আঘাত করছে, স্টার মানে হচ্ছে এটা যৌগিক নিউক্লিয়াস। উত্তেজনা শক্তি মানে এক্সাইটেড স্টেটে গেলে তার যে শক্তি সেটা হলো 6.6 MeV, আর অ্যাক্টিভেশন এনার্জি EA এটা লাগতেছে হলো মাত্র 4.6। দেখো উত্তেজিত অবস্থায় তার যত শক্তি হয় তার চেয়ে কম শক্তি দ্বারাই একে ফিশন ঘটানো সম্ভব। ইউরেনিয়াম 235 স্টার, এটার জন্য উত্তেজনা শক্তি হচ্ছে 6.8 আর অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 5.5। 238 এর জন্য উত্তেজনা শক্তি হচ্ছে 5.9 আর অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 6.5। থোরিয়ামের ক্ষেত্রে হচ্ছে উত্তেজনা শক্তি 5.1, অ্যাক্টিভেশন এনার্জি 6.5। আর প্লুটোনিয়ামের জন্য হচ্ছে উত্তেজনা শক্তি 6.4, অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 4। আর নেপচুনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 5.4 এন্ড 6.2। এখন এই যে আমি এখানে দিলাম, এটা কারণ হচ্ছে দেখো কোনটার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি উত্তেজনা শক্তির চেয়ে কম, আবার কোনটার ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি উত্তেজনা শক্তির চেয়ে বেশি। যাদের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি উত্তেজনা শক্তির চেয়ে কম, বুঝতে হবে তাদের ক্ষেত্রে কম শক্তির নিউট্রন দ্বারাই ফিশন বিক্রিয়া ঘটানো সম্ভব। কারণ এখানে হিসাব করে দেখাই গেছে যে উত্তেজিত অবস্থায় তার মধ্যে যতটুকু শক্তি থাকে তার চেয়ে কম শক্তির নিউট্রন দিয়ে আঘাত করলেই রিঅ্যাকশনটি সংঘটিত হয়। তার মানে ওই সকল নিউক্লিয়াস যাদের অ্যাক্টিভেশন এনার্জি এক্সাইটেড এনার্জির চেয়ে কম, তাদের ক্ষেত্রে অল্প শক্তি সম্পন্ন নিউট্রনের সাহায্যে ফিশন বিক্রিয়া ঘটানো সম্ভব। আর যাদের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি এক্সাইটেড এনার্জির চেয়ে বেশি, তাদের ক্ষেত্রে বুঝতে হবে যে ওই নিউক্লিয়াসের যৌগিক নিউক্লিয়াস গঠন করলে যে এনার্জি থাকে তার চেয়ে আরো বেশি শক্তি লাগে তার ফিশন বিক্রিয়া সংঘটনের জন্য। যেমন এখানে দেখা আছে, যে দেওয়া আছে 238, 235, প্লুটোনিয়াম 239, এদের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি এক্সাইটেড স্টেট এর এনার্জির চেয়ে কম, অর্থাৎ এদের ক্ষেত্রে অ্যাক্টিভেশন শক্তি উত্তেজনা শক্তির চেয়ে কম। ফলে কম শক্তির নিউট্রন অথবা তাপীয় নিউট্রন অথবা স্লথ নিউট্রন বা স্লো নিউট্রন দ্বারা এই সকল নিউক্লিয়াসে ফিশন ঘটানো সম্ভব। পক্ষান্তরে 238 এর ইউরেনিয়ামের আইসোটোপ, থোরিয়াম 232, নেপচুনিয়াম 237, এইসব নিউক্লিয়াসের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি উত্তেজনা শক্তির চেয়ে বেশি। ফলে এইসব নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি আমি ফিশন বিক্রিয়া ঘটাতে চাই তাহলে আমার বেশি শক্তির বা বেগবান নিউট্রনের দরকার হয়। তার মানে কোনটার ক্ষেত্রে স্লো নিউট্রন, কোনটার ক্ষেত্রে ফাস্ট নিউট্রন। কার ক্ষেত্রে স্লো লাগবে কার ক্ষেত্রে ফাস্ট লাগবে সেটা আমরা এখানে জেনে নিলাম। আমরা এখন আলোচনা করব হচ্ছে শিকল বা চেইন রিঅ্যাকশন, বা এটা খুবই কমন ব্যাপার, এগুলা ইন্টারমিডিয়েটেও আছে। এবং তোমার এগুলার সম্পর্কে কনসেপ্ট যদি, এইগুলা হচ্ছে সেই সকল বিষয় যেগুলো ফিজিক্সকে অন্যান্য সাবজেক্ট থেকে আলাদা করছে। মানে এগুলো ফিজিক্স এর, এগুলো সবাই জানে, যারা আর্টস কমার্স করে তারাও জানে যে এগুলো এই অ্যাটম বম, নিউট্রন বম, হাইড্রোজেন বম, এই জিনিসগুলো হচ্ছে ফিজিক্সের। সেই জন্য এই
এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলো নিয়ে কম বেশি আলোচনা করব। তো এখন আমরা এখানে দেখি যে শিকল বা চেইন বিক্রিয়া কি। আমাদের হাতে সময় আছে মোটামুটি। ধীরগতি সম্পন্ন নিউট্রনের সাহায্যে ইউরেনিয়াম 235 এর ফিশন বা বিভাজন ঘটে। ধীরগতি মানে স্লো নিউট্রন দ্বারা 35 এর হয়, আর ফাস্ট নিউট্রন লাগে হচ্ছে 38 এর। আমরা কিন্তু বলে দিয়েছি। এবং প্রত্যেকটা ফিশনে 3টি করে নিউট্রন নির্গত হয়। নির্গত 3টি নিউট্রন পার্শ্ববর্তী আরো 3টি নিউক্লিয়াসকে বিভাজিত করে 9টি নিউট্রন উৎপন্ন করে। এরা আবার 9টি নিউক্লিয়াসের বিভাজন ঘটাবে এবং একই প্রক্রিয়ায় পরপর এভাবে চলতে থাকবে। এবং এইভাবে চলতে থাকা এই বিক্রিয়াকে বলা হয় চেইন রিঅ্যাকশন। মানে একটা থেকে তিনটা, তিনটা থেকে নয়টা, নয়টা আবার 27টা, এইভাবে করে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত জ্বালানি বা ইউরেনিয়াম সম্পূর্ণরূপে শেষ না হয়ে যায়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় চেইন রিঅ্যাকশন। এবং দেখো, যেহেতু প্রতি ইউরেনিয়াম 35 এর ফিশনে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়, ফলে এই চেইন বিক্রিয়ায় অতি অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণের শক্তি উৎপন্ন হয়। অনেক বেশি অল্প সময়ের মধ্যে উৎপন্ন হয়। সাধারণ চেইন বা শৃঙ্খল বিক্রিয়া অত্যন্ত প্রবল ও দ্রুত, ফলে মুহূর্তের মধ্যে যে শক্তির উদ্ভব হয় তা ধ্বংসাত্মক কার্য ছাড়া অন্য কিছু করতে পারে না। খুব অল্প সময়ে অনেক বেশি তাপ বা অনেক বেশি শক্তি রিলিজ হয়। তাই এই প্রচন্ড পারমাণবিক শক্তিকে কল্যাণকর ব্যবহার করতে হলে একে নিয়ন্ত্রণ করতে হবে। নিউক্লিয় চুল্লি এরূপ নিয়ন্ত্রিত পারমাণবিক শক্তি উৎপাদক। যে যান্ত্রিক ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রণাধীন শিকল বিক্রিয়ায় প্রচন্ড শক্তি পাওয়া যায় তাকে নিউক্লিয় চুল্লি বলে। অর্থাৎ নিউক্লিয় চুল্লি হলো এমন এক কৌশল যাতে চেইন বিক্রিয়া শুরু ও নিয়ন্ত্রণ করা যায়। পদার্থবিদ এরিনকো ফার্মি ও তার সহযোগীরা 1942 সালে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম পারমাণবিক চুল্লি নির্মাণ করেন। এবং এটি ছিল একটি সাধারণ স্কুল ঘরের সমান আয়তনের গ্রাফাইটের ছোট ছোট খণ্ডের সজ্জা। আমরা যেটা বললাম, চেইন রিঅ্যাকশন একবার শুরু হলে প্রত্যেকটা রিঅ্যাকশন থেকে 200 MeV পাওয়া যায় এবং প্রতিটা থেকে পরের তিনটা এইভাবে খুব দ্রুত এটা বাড়তে থাকে এবং খুব অল্প সময়ে প্রচুর শক্তি এখান থেকে বের হয়, যা ধ্বংসাত্মক কাজ ছাড়া ভালো কোনো কাজ এটা দিয়ে করা সম্ভব হয়। সেই জন্য বিজ্ঞানীরা দেখো 1942 সালে একটা চুল্লি আবিষ্কার করছে যেখানে চেইন রিঅ্যাকশন হবে কিন্তু এটার নিয়ন্ত্রণ থাকবে মানুষের হাতে। ফলে এটা অল্প সময়ে অনেক বেশি যাতে বিকিরণ করে অনেক বেশি শক্তি হয়ে যাতে সবকিছু লন্ডভন্ড করে দিতে না পারে, সেই জন্য নিয়ন্ত্রিত মাত্রায় যেন এখান থেকে শক্তিটা পাওয়া যায় সেটি করা হয়, যার মাধ্যমে সেটাকে বলা হয় নিউক্লিয়ার চুল্লি। আমাদের হাতে 10 মিনিট সময় আছে, আমরা এখন বেশ নিরিবিলি ক্লাস করতেছি। প্রাথমিক ফিশনে সৃষ্ট দ্রুতগামী নিউট্রনগুলোর ভূমিকা ও প্রতিকার দেখো। ফিশনে নবসৃষ্ট দ্রুতগামী নিউট্রনগুলি প্রধানত নিম্নোক্ত 3টি ভূমিকা ও প্রতিকার দেখো, ভালো করে একটু খেয়াল করো। চেইন বিক্রিয়াটি অব্যাহত রাখতে হলে, যদি আমি চেইন রিঅ্যাকশন চালায় যেতে চাই, তাহলে এদের মধ্যে কমপক্ষে একটি নিউট্রনকে অবশ্যই পার্শ্ববর্তী অপর একটি ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসের ফিশন ঘটাতে সক্ষম হতে হবে। কমপক্ষে একটাও যদি কাজে না লাগে তাহলে তো রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে। সেই জন্য যে 3টা বের হচ্ছে তার মধ্যে কমপক্ষে একটা যেন পাশেরটা রিঅ্যাকশন ঘটাইতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। যেহেতু ধীরগতির নিউট্রন দ্বারা 35 নিউক্লিয়াসের বিভাজিত হওয়ার সম্ভাব্যতা সর্বাপেক্ষা অধিক, সেহেতু নবসৃষ্ট দ্রুতগামী নিউট্রনগুলোর গতি মন্থর করার ব্যবস্থা অবলম্বন করা অত্যাবশ্যক। কারণ হচ্ছে আমরা এখানে যে জ্বালা নিচ্ছি সেটা হচ্ছে 35 এবং এখান থেকে যে নিউট্রন বের হচ্ছে তারা যদি ফার্স্ট নিউট্রন হয় তাহলে ফার্স্ট নিউট্রনের জন্য দরকার হচ্ছে 38, কিন্তু আমার আছে 35 এবং 35 এর জন্য দরকার হলো স্লো নিউট্রন। সেই জন্য আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে এই ফার্স্ট নিউট্রন বা বেশি বেগবান নিউট্রনকে যেন আমি কোনো কৌশলে বা কোনো পন্থা অবলম্বন করে যেন এদেরকে স্লো নিউট্রন করে ফেলতে পারি, তাহলে আমার এখানে চেইন রিঅ্যাকশন অব্যাহত রাখার সম্ভাবনা অধিক হবে। এই নবসৃষ্ট কিছু নিউট্রন যেগুলোর স্পিড বেশি 38 দ্বারা শোষিত হয় এবং নিউট্রনের বেগ যতই বেশি হইতে থাকে ততই 38 দ্বারা শোষিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আমরা কিন্তু এই কথা আগে বলছি যে 38 এর জন্য বেশি বেগবান নিউট্রনের দরকার, ফলে বেগ যত বাড়ে তত এটা 38 দ্বারা শোষিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। অধিকন্তু প্রাকৃতিক ইউরেনিয়ামে যেখানে নিচে সেখানে এই 38 এর পরিমাণ ইউরেনিয়াম 35 এর তুলনায় অধিক বলে অনেক, আমরা বলছিলাম যে 99.7%, অনেক বেশি। ফলে নবসৃষ্ট দ্রুতগামী নিউট্রনগুলো উপযুক্ত শোষণ হওয়ার সম্ভাবনা অধিক, ফলে বেশিরভাগ নিউট্রনই তো 38 শোষণ করে নেবে। তাহলে বেশিরভাগ যদি 38 শোষণ করে নিয়ে যায় তাহলে 35 এর
যদি আমরা ভাঙতে না পারি তাহলে তো আমার চেইন রিঅ্যাকশন হচ্ছে না। যেহেতু আমি বললাম যে 38 এর পরিমাণ বেশি এবং ফার্স্ট নিউট্রন যদি বেশি হয় তাহলে 38 ফার্স্ট নিউট্রন নিয়ে নিচ্ছে। এখন স্লো নিউট্রন যদি আমার ভাগে না থাকে তাহলে 35 এর ভাঙর যদি না হয় তাহলে তো আমার ফিশন চলতেছে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, তাই নিউটনের গতি হ্রাস করতে পারলে যদি আমি নিউটনের বেগকে কমিয়ে দিতে পারি তাহলে 35 এর ফিশনের সম্ভাবনা যেমন একদিকে বৃদ্ধি পাবে, তেমনি এটা স্লো হয়ে গেলে 38 দ্বারা এর শোষণের সম্ভাবনাও কমে যাবে। দ্যাট ইজ মূল কথা হলো যে আমাদেরকে ফার্স্ট নিউটনকে স্লো নিউটনে রূপান্তর করতে হবে যদি আমি চেইন রিঅ্যাকশন চালিয়ে যেতে চাই। নেক্সট, কতগুলো নিউট্রন উল্লেখিত ফিশন বা শোষণ কোনোটি না ঘটিয়ে, মানে সে ফার্স্ট নিউট্রন ইউরেনিয়াম 38 দ্বারা শোষিত হলো না, আবার 35 দ্বারা চেইন রিঅ্যাকশনে পার্টিসিপেট করলো না, না ঘটিয়ে জ্বালানি পদার্থের মধ্যে থেকে বেরিয়ে বাইরে চলে যেতে চায়। এই সকল নিউট্রন গুলোকে প্রতিহত করে প্রতিফলনের মাধ্যমে জ্বালানির অভ্যন্তরে পুনরায় ফিরিয়ে আনতে না পারলে পারমাণবিক অন্যান্য উপাদান দানে শোষিত হয়ে বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ কিছু নিউট্রন আছে যারা 35-এও যায় না, তারা 38-এও যায় না, তারা ওইখান থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করে। এখন যাতে ও না যাইতে পারে সেই জন্য রিফ্লেক্টর বা প্রতিফলক রাখতে হবে, যে যার মধ্যে যায় পরে সে যেন আবার এদেরকে ফিরিয়ে আমাদের আবার ওই জ্বালানির ঘরে বা যেখানে জ্বালানি আছে সেখানেই ফেরত পাঠায়। আর না হলে এরা বাইরে চলে গেলে এরা নিউট্রন বিনষ্ট হয়ে যাবে, অব্যবহার্য হয়ে যাবে। তাহলে এভাবে অধিক সংখ্যক নিউট্রন যাতে বিনষ্ট বা অব্যবহার্য হয়ে না পড়ে এবং অধিকাংশই যাতে এই 38 এবং 35 নিউক্লিয়াসে আঘাত করতে পারে তার ব্যবস্থা করতে হবে। মানে নিয়ন্ত্রিত চেইন বিক্রিয়ার রিঅ্যাকশন শর্ত যদি আমরা শেষ করতে না পারি, কিছু স্লাইড থেকে যায়, তাহলে আমরা সেটা পরের ক্লাসে নিয়ে যাব। আমাদের প্রত্যেকদিনই দেখে যে প্রথম দিকে আমাদের একটু অসুবিধা হয়, তো যাই হোক অসুবিধা সুবিধা এর মধ্যে করে করে আজকে আমাদের 13তম ক্লাস যাচ্ছে। তোমাদের কতটুকু লাভ হলো সেই বিচার তো তোমরাই করতে পারবো। এখন দেখো যে কি কি কন্ডিশন চেইন বিক্রিয়ায় গড়ে 2.5টি নিউট্রন বেরিয়ে আসে, তাদের সবকটি যদি কাজে লাগে তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু নবসৃষ্ট নিউট্রন গুলো যাতে না হারিয়ে যায় বা শোষিত না হয়ে চেইন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার জন্য নিম্নলিখিত শর্তগুলি উল্লেখযোগ্য। মানে যে সকল নিউট্রন বের হলো তাদের বেশিরভাগই যেন চেইন রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে পারে, আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। এখন চেইন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে তাদেরকে স্লো করতে হবে। দেখো চুল্লিতে উপযুক্ত মধ্যরক বা মডারেটর ব্যবহার করতে হবে। মধ্যরক বা মডারেটর হচ্ছে যেটা ফার্স্ট নিউটনকে স্লো নিউট্রন করে, যাতে করে নবসৃষ্ট তীব্র গতির নিউট্রন গুলোকে মধ্যরকের সাথে সংঘর্ষে এর গতিটা কিছুটা কমিয়ে ফিশনযোগ্য করা যায়। বাড়ি পানি, বেরিলিয়াম, গ্রাফাইট প্রভৃতি মন্থরক হিসেবে ব্যবহার করা হয়। ইউরেনিয়ামের চারদিকে নিউট্রনের প্রতিফলন ঘটাতে সক্ষম এমন প্রতিফলক ব্যবহার করতে হবে, যাতে প্রতিফলকের দ্বারা নিউট্রন প্রতিফলিত হয়ে পুনরায় এই 35 এর সাথে প্রয়োজনীয় শিকল বিক্রিয়া গড়ে তোলে। শিকল বিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে সিস্টেমের একটি সীমান্তিক আয়তন প্রয়োজন। জ্বালানি পদার্থের যে আয়তনের জন্য শোষণ ও বহির্গমনের কারণে নিউট্রন ঘাটতি উৎপাদিত নিউট্রনের সমান হয় তাকে সীমান্তিক আয়তন বলা হয় এবং এই আয়তন ধ্রুব নয়। এখানে এটা নিয়ে আমরা পরে আবার একটু কথা বলবো। জ্বালানি পদার্থের যে আয়তনের জন্য শোষণ ও বহির্গমনের কারণে নিউট্রন ঘাটতি উৎপাদিত নিউট্রনের সমান হয় তাকে সীমান্তিক, মানে একটা আয়তন আছে যে যতটুকু আয়তনের ইউরেনিয়াম নিলে পরে এই যে কিছু নিউট্রন বের হয়ে যায়, কিছু নিউট্রন 38 দ্বারা শোষিত হয়ে যায়, এই দুইটা একসাথে মিললে যে ঘাটতি হয় সেই ঘাটতি যতটুকু ঘাটতি হয়ে গেল ততটুকু যেন আবার নতুন প্রডিউসড হয়। চেইন রিঅ্যাকশনের জন্য আমার নতুন দরকার, তাহলে যতটুকু ঘাটতি হলো সেটা যেন নতুন প্রডিউস হয়, ততটুকুর জন্য যে আয়তন দরকার হয় সেই আয়তনকে বলা হয় সীমান্তিক আয়তন। আমাদের হাতে 3-4 মিনিট আছে, আমরা আশা করি শেষ করতে পারবো যতটুকু আমরা নিয়েছিলাম। দেখো এখানে অবসংকট আয়তন, জ্বালানি পদার্থের খণ্ডের আয়তন যদি খুবই ক্ষুদ্র হয় তবে অধিক সংখ্যক নবসৃষ্ট নিউট্রন প্রতিবেশী নিউক্লিয়াস সমূহের ফিশন না ঘটিয়ে জ্বালানি পদার্থের খণ্ড থেকে নির্গত হয়ে যাবে। জায়গা খুব কম, অল্প জ্বালানি কম, জায়গা নিচে খুব কম, ফলে যে কটা নিউট্রন রিঅ্যাকশনের ফলে বের হয়েছে তারা এই অল্প জায়গা থেকে বের হয়ে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, আয়তন এত কম। যদি তাই হয় বের হয়ে যায় তাহলে চেইন বিক্রিয়া অচিরেই বন্ধ হয়ে যাবে। এমনকি এই আয়তনে জ্বালানি খণ্ডে চেইন বিক্রিয়া সংগঠিত হবে না। এই প্রকারের আয়তনকে অবসংকট আয়তন বলা হয়। অর্থাৎ আয়তন যদি খুবই কম হয় তাহলে চেইন রিঅ্যাকশন বন্ধ হয়ে যাবে। সংকট আয়তন, পারমাণবিক জ্বালানির যে ন্যূনতম আয়তনের জন্য ক্রমবর্ধমান শিকল বিক্রিয়া অপ্রতিহত গতিতে পরিচালিত হতে পারে তাকে বলা হয় সংকট আয়তন। অর্থাৎ যতটুকু লস হয়
ততটুকু যেন প্রডিউস হইতে পারে, যতটুকু আয়তন নিলে, একটু আগে আমরা এটা বলেছি সংকট আয়তন। ওই আয়তন বিশিষ্ট জ্বালানি পদার্থের ভরকে বলা হয় সংকট ভর, এবং এইটুকুর জন্য যে ভর লাগে সেটাকে বলা হয় সংকট ভর। এবং ওই আয়তনের শোষণ ও বহির্গমনের জন্য যে নিউট্রন ঘাটতি হয় তা উৎপাদিত নিউট্রনের সমান হয়। এদিকে কেউ আছে কিনা একটু দেখি। না, ওরা সবাই ক্লাস পার্টিসিপেট করে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না। এখানেও আছে একটা বিরাট আইডি লেখা আছে, সেটাও বুঝতেছি। আচ্ছা, যাই হোক। আর অতি সংকট আয়তন, যদি আয়তন সংকট আয়তনের চেয়ে বেশি হয় তবে তাকে অতি সংকট আয়তন বলা হয়, মানে যতটুকু দরকার তার চেয়ে বেশি। এই প্রকারের আয়তনের সমস্ত জ্বালানি পদার্থ নিঃশেষ না হওয়া পর্যন্ত চেইন প্রক্রিয়া দ্রুত এবং অব্যাহত গতিতে ক্রমবর্ধমান হারে চলতে থাকে। সাধারণত চুল্লি সবসময় সংকট আয়তনের চেয়ে বড় আকারে তৈরি হয়। তাহলে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, মোটামুটি চেইন রিঅ্যাকশন পড়লাম, ফিউশন রিঅ্যাকশনের জন্য চেইন যেটা সেটাই চেইন রিঅ্যাকশনের আরো কিছু বিষয় পড়লাম। আর আমাদের ফিউশনটা বাকি রয়ে গেছে, এবং পরবর্তী ক্লাসে আমরা পারমাণবিক বোমা বা ফিউশন ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের শুরুটা আজকে আমরা ভালোভাবে করতে পারি নাই, একটু আওয়াজ টাওয়াজ আমাদেরকে ডিস্টার্ব করছে। তো যাই হোক, যতটুকু পারলাম বললাম, বাকিটুকু তোমরা নিজেরা একটু দেখে নিবা, দেখলে আশা করি বুঝতে পারবো। আর যদি এরপরে বুঝতে না পারো তাহলে তো স্যারদের সাথে বা স্যারদের কাছে যে জেনে নেওয়ার বা বইপত্র আছে সেখান থেকে বুঝে নেওয়ার সুযোগ তো আমাদের আছে। একবারই তো আর আমরা সব বুঝবো না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমরা সবাই ভালো থাকি, পরস্পরের জন্য দোয়া করি। এই পরের ক্লাসে আমাদের আর 2টা ক্লাস আছে, সেখানে তোমরা অংশগ্রহণ করবা এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাসের এখানে ইতি টানছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।